গত পর্বে আমরা দক্ষিণ এশিয়ায় জনসম্প্রীতি বিষয়ক আলোচনায় বিপুল সাড়া পেয়েছি। অনেকে খুব আবেগঘন অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। তো দক্ষিণ এশিয়ায় এটা কি শুধু ভারত আর বাংলাদেশ এই দুই দেশের ক্ষেত্রেই পরিস্থিতি বা চিত্রগুলো এমন, নাকি অন্যান্য দেশেও এরকম পরিস্থিতি রয়েছে? এই বিষয়ে আজকে কথা বলবো ডক্টর মোহাম্মদ আমিনুর রহমানের সাথে। তিনি দক্ষিণ এশীয় বিষয়ক বিশ্লেষক, গবেষক এবং লেখক। আমিনুর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জি, আপনাকে স্বাগত প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ। থ্যাংক ইউ। আপনি আমাকে একটা কথা বলবেন যে গতদিন ভারত বাংলাদেশের স্পেশালি সীমান্ত এলাকায় যে হৃদয়স্পর্শী অসংখ্য বিষয় বললেন, এটা কি শুধু এই ভারত বাংলাদেশ বর্ডারেই সীমাবদ্ধ, নাকি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও এমন চিত্র রয়েছে? হ্যাঁ, যেটা আমরা যেভাবে ওয়েস্ট বেঙ্গল বা আসাম, ত্রিপুরার সাথে ওদিন দেখা যাবে ইতিহাসে লেখা নেই, আমরা আমাদের জানাশোনা পরিমণ্ডল থেকে সেগুলো বলতে পেরেছি। দুটি বিষয় আমরা সবাই জানি, কিন্তু হয়তো সেই গভীরতায় আমরা ঢুকি না। তার একটি হলো বাংলাদেশে বিহারিরা আছে, এবং দেখবেন বিহারিরা কিন্তু ধর্মীয় ভাবে কথা বলবে না যে তারা, আমরা কেউই বলবো না যে তারা অমুসলিম। তারা শুধু মুসলিম এটুকুই না, বাঙালি মুসলমানদের থেকে তাদেরও দাবি, আমাদেরও মনে হয় যেন মানে ইমান, আকিদা এবং অন্যান্য মুসলিম পর্ব পালনে তাদের অনেক বেশি একটা বলা যায় যে যেটা মানে অনেক বেশি তারা সেটা চর্চা করে থাকে আমাদের থেকে। কিন্তু অল আর দ্য মুসলিমস, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনি ঢাকা শহরে যদি জেনেভা ক্যাম্প বলেন, তাহলে সবাই জানে যে বিহারিরা বসবাস করে, কিন্তু দে আর নট হিন্দুজ আর ক্রিশ্চিয়ানস। আমরা অনেক সময় বলি না, যেমন ধরুন আমাদের যারা ধর্মীয় সংখ্যালঘু তারা বলে আমাদের তো কোনো অধিকার নেই, কমে যাচ্ছে। বিহারিদের যদি আপনি কথা বলতে দেন, তারা কি বলবে? এখন তারা তো দেখা যাবে যে আমাদের দেশে আমরা এক ধরনের একটা নাগরিকত্বের মধ্যে তাদের নিয়েছি, কিন্তু তাদের তো কোনো এখানে আপনি চাকুরি, বড় চাকুরি বাদ দেন, কোনো চাকুরির মধ্যেই তারা নেই। খুব ছোটখাটো কাজ করে তারা জীবনযাপন করে। এবং দেখবেন যে শওকত আলীর একটা বিখ্যাত গল্পই আছে, উনি শেষ বয়সে লিখেছিলেন দিন গুজরান। উনি দিন গুজরানটা লিখেছেন কিন্তু এই বিহারীদের উপরেই, মানে কোনো ক্রমে দিন কেটে যাচ্ছে, সেই 71 বা 47 থেকে 71 একরকম গেল, 71 এর পরে ভাষাভিত্তিক বা ভাষার উপরে নির্ভর করে যখন এই দেশটি এসেছে, তখন ওরা যেহেতু উর্দু ভাষাভাষী ছিল, ফলে ধর্মীয়ভাবে মুসলিম হলেও ভাষার কারণে তারা কিন্তু একটা এক্সক্লুশনের মধ্যে পড়ে যায়। এটা খুব ভাববার মতো বিষয়। কিন্তু অতএব শুধু এই না যে ধর্ম হলেই, এক ধর্মের মানুষ এক জায়গায় বাস করলেই সবাই সমান ভাবে আপনার সব সুযোগ উপভোগ করবে, সেটা বলার কিন্তু সুযোগ নেই হামিদ ভাই। সেটা দেখবেন যে এইটা একটা নতুন ধরনের কিন্তু আমাদের কাছে চিত্র। কারণ বিশ্বময় এটা ঘটে যে যারা রিফিউজি, তারা দেখবেন হয়তো অন্য ধর্মের মানুষ, এথনিক্যালি অন্য হতে পারে, রিলিজিয়াসলি প্লাস এথনিক দুইটা। এখানে বিহারিদের ক্ষেত্রে যেটা ঘটেছে আমাদের বাংলাদেশের, তারা কিন্তু মুসলিমস এবং দে আর ফ্রম বিহার, মানে বিহারি শব্দের অর্থই ওই, বাট উর্দু স্পোকেন। বিষয়টি এই আর কি, আমরা বাংলা ভাষাভাষী, ওরা উর্দু স্পোকেন ফ্রম বিহারি, বিহার। খাদ্যাভ্যাসটাও কিন্তু একটু আলাদা। এই ক্ষেত্রে আমার একটু কিউরিওসিটি বা অনেকেই জিজ্ঞাসা করেন, সেটা হলো বিহার তো পাকিস্তানের অংশ নয়, বরং ঐতিহাসিকভাবে আমরা জানি বাংলা, বিহার, উড়িষ্যার কথা, এবং বিহার আমাদের ঢাকা থেকেও খুব বেশি দূরে তা নয়।
তো তাহলে আমরা বিহারি শব্দটা শুনলেই পাকিস্তানের সাথে এক ধরনের ট্যাগিং হয়ে যায় এবং আমরা ভাবি যে তারা বুঝি পাকিস্তানি অরিজিন। তো এই বিহার এবং পাকিস্তান এই বিষয়টা কিভাবে একীভূত হয়ে গেল? ওই যে 47-এ যখন সেখানে দাঙ্গা হয়, সেখানেও তো ওই ব্যাপারটি ঘটেছে। যেমন ধর্মের ব্যাপারটি ঘটেছে, ভাষার ব্যাপারটাও ঘটেছে, যেটা গ্রেটার ইন্ডিয়া ছিল, যেটাকে আমরা এখন ইন্ডিয়ান, মানে তখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলা হতো। 47-এ যে ঘটনা, দুই বেঙ্গলের আমরা যতটা জানি, হয়তো বিহারটা অতটা চর্চা নেই। জানে না তা না, অতটা চর্চা নেই। তো যেহেতু উর্দু ভাষাভাষী ছিল অ্যাজ ওয়েল মুসলিমস, ফলে সেখানে তাদের উপরে, তাদের পূর্বপুরুষদের উপর একটা নিগ্রহ হয়েছে। সেই নিগ্রহের ফলে তারা তখন নিকটবর্তী যে বর্ডার, তারা একটা মুসলিম প্রোন এরিয়ায় আসবার চেষ্টা করেছে। তাদের পূর্বপুরুষরা আমাদের এখানে এসে দে আর অলসো রিফিউজি মাইগ্রেটেড। তাহলে কি ল্যাঙ্গুয়েজ ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেল? পরবর্তীকালে হলো, যখন আমরা 52-তে, ওদের জন্য বিষয়টি হয়েছে 52-তে যখন আমরা আন্দোলনটি করলাম, কায়েদে আজম যখন বললেন যে উর্দু হবে এদেশের রাষ্ট্রভাষা, আমরা যখন আন্দোলন করলাম, তখন তারা এখানে উর্দু ভাষাভাষী, এবং তাদের বাইরেও প্রচুর উর্দু ভাষাভাষী যারা ছিলেন, তারা তো কিছুটা হলেও পিছিয়ে পড়েছিল তখন। পিছিয়ে পড়া, শঙ্কা, যাই বলুন না কেন। এবং তারপরে স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমাদের তো নানান ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা কথা বলাই হয়, যেমন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও খুব বলা হয় যে পৃথিবীর এক, মানে ভাষা ভিত্তিক একটা দেশ বলতে হলে বাংলাদেশকে। হ্যাঁ, তো ভাষা ভিত্তিক একটা দেশ যখন ওইভাবে ওই আন্দোলনটি এসেছে আমাদের 71 পর্যন্ত, 72 পর্যন্ত আমরা স্বাধীন হয়েছি, তখন তারা ইনসাইড কান্ট্রি থাকলেও দে আর মুসলিমস, এভরিথিং ইজ ওকে। কিন্তু তারা কিন্তু ওই মুসলিমস, কিন্তু ভাষাগত কারণে, যেটা আপনি বললেন, তারা একটা, মানে একটা এক্সক্লুডেড একটা গ্রুপ হয়ে থাকলো ভাষার কারণে। মানে ভাষার কারণে তারা মাইনর হলো, ধর্মে কিন্তু সব মুসলিমস। এইটা একটা বড় ব্যাপার, যে ভাষার কারণে তারা একটা মাইনর হলো। আর একটা হলো রেসিয়ালি একটু পার্থক্য আছে তাদের মধ্যে, এটা মানে এরিয়ান একটা প্রভাব আছে, তাদের দেখলে বোঝা যায় তারা পশ্চিমাদের মতো দেখতে। সেই বিষয়টিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমা বলতে পশ্চিম পাকিস্তানের নাগরিকদের মতো। আপনি এটা পাঞ্জাবের সাথেও মিলাতে পারেন, আপনি নর্দার্ন ইন্ডিয়ার সাথেও মিলাতে পারেন, কিন্তু এটা আপনি যদি রেসিয়ালি বলেন, তো নর্দার্ন ইন্ডিয়ার সাথেও তাদের রেসে কিন্তু মিলবে। নর্দার্ন ইন্ডিয়ান যারা এরিয়ান বলে দাবি করে, এরা ইরানিয়ানদের সাথে কিংবা পাকিস্তানিদের সাথে অ্যানথ্রোপোলজিক্যালি তাদের একটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স বাঙালিদের ঠিক আমাদের মতন। এখন এটা এমন যদি হয়, আপনি যেটা বললেন, শুরু করলেন বাংলা, বিহার, উড়িষ্যা, তাই না? তাহলে দেখবেন বাংলা, বিহার যারা শাসন করেছিল, তারা কিন্তু উর্দু স্পোকেন কিংবা ফার্সি স্পোকেন, বাংলা স্পোকেন ছিলেন না কিন্তু যারা শাসন করেছিল। হ্যাঁ, এবং তো যেহেতু বিতর্কও আছে যে তারা ফ্রম আউটসাইড অফ বেঙ্গল, নর্দার্ন এরিয়া ওর আফগানিস্তান, এরকম জায়গা থেকে তারা এসেছিলেন। তাদের পরবর্তী বংশধর এরা হতে পারেন, এরকম একটা বিষয়। তবে হ্যাঁ, আপনি ঢাকাতে দেখবেন যে কিছু উর্দু ভাষী পাবেন, তারা আমাদের মতোই, বাঙালিদের মতোই দেখতে, বাঙালিদের মতো চলন বলন। আবার কিছু পাবেন একেবারেই, যেটা বলছেন আপনি, যে ওয়েস্ট পাকিস্তানিদের মতো দেখতে। ওকে, তো আজকে আমরা শিরোনাম ঠিক করেছি যে পিপল উইদাউট ওন স্টেট। তো স্বাধীনতার এত বছরে তাদের এখন সম্ভবত থার্ড জেনারেশন চলছে, মানে 71 থেকে শুরু করলেও, আর 47 হলে তো আরো বেশি। ও, তা তো এটা 7th অথবা 8th জেনারেশন। জি, তাহলে তারা আসলে নাগরিক হিসেবে, যেহেতু এখানে জন্ম, আর আমার দেশের নিয়ম অনুযায়ী জন্মসূত্রে একজন বাংলাদেশি হয়, তো তাহলে তারা কি সেই সুযোগ সুবিধা পাচ্ছে? আপনার কি অবজারভেশন? কাগজে কলমে তো দেখা যাচ্ছে যে, মানে আমি ঢাকাতে যেসব অঞ্চলে বসবাস করি, সেখানে এই জাতিগোষ্ঠীর মানুষ প্রচুর। এখন কাগজে কলমে তারা তো সিটিজেনশিপ পেয়েছে, কিন্তু বাস্তবে সবকিছু প্র্যাকটিস করতে পারে না। এখন একটা ট্রান্সফরমেশন
এখন যে জেনারেশন আছে তারা সম্ভবত বাঙালিদের সাথে খুব মেলামেশা করতে পেরেছে বাঙালিদের সাথে, এখন যারা আছে মানে একেবারে আপনি থার্ড বা ফোর্থ জেনারেশন যদি বলেন। কিন্তু তার আগের যেসব জেনারেশন তারা কিন্তু অনেকটাই মানে একটা বৃহৎ সমাজের মধ্যে ক্ষুদ্র সমাজ হয়ে তারা একটা নৃতাত্ত্বিক গোষ্ঠীর মতো দাঁড়িয়ে আছে তাদের আইডেন্টিটি নিয়ে, তাদের ভাষা নিয়ে। এমনকি ওদের খাদ্যাভ্যাস আলাদা। আপনি জানেন যে মিরপুর 12-13 এদিকে আপনি দেখবেন মোহাম্মদপুরের দিকে মানুষজন বিশেষ কিছু খাবার খাওয়ার জন্য যায়, যে খাবারগুলো মূলত তারাই তৈরি করে, এবং সেটা ওই খাদ্যাভ্যাস যদি আপনি পাকিস্তানিদের সাথে দেখেন সেটাও মিলবে। তো এই কারণে যে বাংলাদেশের অভ্যন্তরে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য অনেক আইন, তাদের নাগরিকত্ব এটা ওটা ওপেন করে দিয়েছি, কিন্তু তারা সেটা এনজয় করতে পারে না পূর্ণভাবে। এমনকি অনেকে মানে তারা তো পাসপোর্টও পায় না, সেটা তো তাদের একটা অভিযোগ আছে যে তারা পাসপোর্ট পায় না সেটা। ওকে, তো তো আপনি মূলত জেনেভা ক্যাম্প বা বিহারি ক্যাম্পে ফোকাসড কথাবার্তা বলছেন, কিন্তু বাংলাদেশে টোটাল এরকম কি পরিমাণ উর্দু ভাষাভাষী আছে বিভিন্ন ক্যাম্পে বা কলোনিতে, এই সংখ্যাটা কেমন এবং দেশের কোন কোন এলাকায় এদের বসবাস বেশি? মানে আপনি যদি কোন এরিয়ায় কত সেটা আমি ওইভাবে একেবারে স্পেসিফাই করতে পারবো না, তবে টোটাল বলা হয়েছে যে এটা যেহেতু জেনেভা ক্যাম্পের ব্যাপারটি জাতিসংঘ দেখাশোনা করে, এর সাথে রেড ক্রস জড়িত আছে, মানে রেড ক্রিসেন্ট ওরা জড়িত আছে, ইউএনএইচসিআর এটা দেখাশোনা করে আর কি, যেটা তো ওই যে হাই কমিশন ফর রিফিউজিস যেটা তারা দেখাশোনা করে, আইওএম আছে দেখাশোনা করে, এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন যারা, তো এরা কিন্তু বেশ সুরক্ষিত। আমি বলি সেটা জীবনযাপন হয়তো অল্প জায়গার মধ্যে অনেক মানুষ থাকে, কিন্তু মোটামুটি তারা কিন্তু ইনসাইড দ্য ক্যাম্প জায়গা বেশি না, কিন্তু তাদের সাথে ওই ধরনের অন্যায় করার সুযোগ নেই, কারণ আন্তর্জাতিকভাবে তাদের উপর একটা চোখ রাখা হয়েছে। এটা 3 লাখের মতো বলা হয় যে বাংলাদেশে ওরা রয়েছে 3 লাখ এরকম এখন বিহারিদের একটা হিসাব যেটা। তবে হ্যাঁ, জীবনযাপনের মান যেটা সেটা কোনো সন্দেহ নেই, সেই মান কিন্তু খুবই নিম্নতর। এবং আপনি মিরপুরে যে ওই মিরপুরি কাতানের যে হাতে কাজ করার যে ইয়েটা, একটা হাতে কাজ করার জুড়িদারি বা চুড়িদার এরকম বলে, এইগুলো যে হয় এগুলো সব কিন্তু বিহারি মেয়েরাই করে, তাদের বাড়িতে করে, এবং তারা এই শিল্পে তারা একটা দক্ষতা অর্জন করেছে। এটা মেয়েরা বিহারিদের প্রত্যেকটা বাড়ি ঢুকলে দেখবেন যারা একটা ছোট তাঁত নিয়ে ওরা কাজ করে, এবং সেটি এবং এ কারণে কিন্তু ওই বেনারসি পল্লীর অনেক কাজ আছে ছোটখাটো যে কাজগুলো ওইসব পরিবার করে ওই শিল্পের সাথে, মানে বেঁচে ওদের সার্ভাইভ করবার মতো আহামরি কিছু কিন্তু ওরা জানে না এতদিনে, এইটুকুই। আর পুরুষরা দেখবেন যে আপনি গ্যারেজে কাজ করে, এমনকি আপনি বাসের অনেক হেল্পার পাবেন, ড্রাইভার পাবেন, দেখো উর্দুতে কথা বলছে, এমনকি ছোট ছোট ওই যে টেম্পোগুলো চলে না, এই টেম্পোগুলো চালাই যে বাচ্চারা, এরা উর্দুতে কথা বলে, এরা কিন্তু এই বিহারি পরিবার থেকে এসছে। আরেকটা পেশায় খুব বেশি আছে, হ্যাঁ সেটা বারবার ওই যে নাপিত পেশায় যেটা আর কি, নরসুন্দর, এটাই খুব বেশি আছে গ্রেটার মিরপুর এরিয়া 1 থেকে 14 গ্রেটার মিরপুর এরিয়া। এরপরে আপনি সৈয়দপুরে আছে, খুলনাতে একসময় মানে পাকিস্তানি আমলে এইসব জায়গায় শিল্প কারখানা ছিল, তো ফলে ওরা এইসব জায়গাতে সেটেল ডাউন। এই যে রেলওয়ে কলোনি ছিল, জি জি ছবিটা দেখতে পাচ্ছি। ওকে, তো আচ্ছা, এত বছরে এই ইস্যুটা পলিটিক্যালি সেটেল করার জন্য কোনো কি উদ্যোগ নেওয়া হয়েছিল? পলিটিক্যালি সেটেল বলতে আপনি এক হলো যে 72 সিমলা চুক্তির মধ্যে দুই দেশের প্রত্যর্পণের একটা মানে ব্যাপার ছিল, ত্রিপাক্ষিক বিষয় ছিল আর কি, ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়। একটা সময় তো এক একটা কথা বলে, যেমন বাংলাদেশ এখন একটা বিশেষ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, ফলে অনেক বিষয় তখন গুরুত্ব পায়নি। আবার দেখা গেল যে সেই সময়ে কিছু বিহারি হয়তো ওয়েস্ট পাকিস্তানে চলে গেছিলেন, অনেক বিহারি থেকে গেছেন, তাদের তো আসলে ওয়েস্ট পাকিস্তান তো তাদের দেশ না, আর বিহারে যাওয়া তো তার সুযোগ নাই। তো এটাই তো এই যে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ওরা তো বলে যে উই আর বাংলাদেশি বাই বার্থ, তো এখন জন্মসূত্রে তারা বাংলাদেশি, কিন্তু পলিটিক্যালি যদি বলেন
ওই যে রাজনৈতিক কিছু হিসাব নিকাশ থাকে, তার জন্য কোনো রাজনৈতিক দল দেখবেন যে নির্বাচনে তার কোনো এজেন্ডার মধ্যে সব রাখে নাই। কখনো আমার মনে পড়ে না কোনো রাজনৈতিক দল নির্বাচনী এজেন্ডায় বিহারি নিয়ে কোনো কিছু বলেছে বা উর্দু ভাষাভাষী মানুষ লোকজন নিয়ে কিছু বলেছে। এমনিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু ভোটের আগে বা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া যে তোমরা, আমরা ক্ষমতায় আসলে আপনাদের সিটিজেনশিপ দেব বা আপনাদের বাঙালিদের বা বাংলাদেশিদের মতো সমান অধিকারের সব ব্যবস্থা করব, সেই বিষয়গুলি ওইভাবে ঘটেনি। তবে এইটা কাগজে কিন্তু কলমে অনেক কিছু পেয়েছে। হ্যাঁ, পাকিস্তানের পলিটিক্সে কিন্তু এটা দেখা যায়। যেমন বেনজির ভুট্টো দেখা গেল যে এগ্রেসিভ হয়ে বলল যে বাংলাদেশি যারা আছে তাদেরকে বের করে দেওয়া হবে, এবং সম্ভবত কিছু ব্যক্তিকে ডিপোর্টও করা হয়েছিল সেই সময়। আবার ইমরান খান এসে বললেন যে না, বাংলাদেশি যারা এখানে বসবাস করে তাদের নাগরিক সকল সুবিধা দেয়া হবে। যদিও বাস্তবে আমার জানা মতে পাকিস্তানে বাংলাদেশি যারা আটকে পড়া আছে তারা অনেক বেশি মানবেতর জীবন যাপন করছে। হ্যাঁ, সেইটা হয়তো জেনেভা ক্যাম্পের মতো, ওখানে তো ক্যাম্প এটা ওটা ওই রকম একটা সুরক্ষিত এলাকায় সম্ভবত পাকিস্তানে ওরা নেই, সেটার একটা বিষয় আছে। আর পাকিস্তানে করাচিতে তো বাংলাদেশিরা, এবং সংখ্যাটা তো আপনিও জানেন, প্রায় এটা তো 16 লাখ 17 লাখ, সংখ্যাটা অনেক বেশি। আমাদের 3 লাখ নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। হ্যাঁ, সে তো হবেই। আমরা 3 লাখ নিয়ে যে পরিমাণ হিমশিম খাই, আর ও তো 16 লাখ 17 লাখ, ওখানে এটা বিরাট বড় ব্যাপার। বেনজির ভুট্টো এটা বলেছিলেন যে কারণে, যে করাচির পলিটিক্সে এই 16 লাখ লোকের মধ্যে যদি 12 লাখ বা 13 লাখ যদি করাচিতে হয়, তার সেটা হয়েছে ওদের ডেমোগ্রাফিতে একটা ইম্প্যাক্ট করছে আমাদের বাংলাদেশি বাঙালিরা ওখানে। হ্যাঁ, বাংলাদেশি যারা, সেটার কারণে তখন একটা মুহাজির আন্দোলন হয় ওইখানে। আলতাফ হোসেন মুহাজির নেতা ছিলেন, আলতাফ হোসেন। এবং সেই মুহাজির আন্দোলনে বাংলাদেশি মুসলিম, এবং মজার বিষয় হলো ইন্ডিয়া থেকে মাইগ্রেটেড মুসলিমও ওইটার সাথে সংযুক্ত ছিল। ওইখানে দুই জায়গার আবার একটা মানে স্বার্থের দিক দিয়ে এবং অন্যান্য নানান বিষয়ে তারা একমত পোষণ করেছিল। তো এই কারণে বেনজির ভুট্টো তখন ওটা বলেছে যে আসলে করাচির রাজনীতি তো পাকিস্তানে খুব কিন্তু ইম্পর্টেন্ট, আসলে করাচিতে কি হচ্ছে, রাওয়ালপিন্ডিতে কি হচ্ছে, এটা পাকিস্তানে খুব ইম্পর্টেন্ট না, কিন্তু করাচিতে কি হচ্ছে, সিন্ধে কি হচ্ছে, মানে সিন্ধুতে, বুঝলেন, পাঞ্জাবে, মানে এগুলো খুব ইম্পর্টেন্ট। এই কারণে 16 লক্ষের মধ্যে বললাম তো যে 14 লাখ বাঙালি যদি করাচিতে থাকে, তাহলে সেটা একটা ডেমোগ্রাফির উপরে যে ইম্প্যাক্ট করছে, মানে নির্বাচনের উপর ইম্প্যাক্ট করছে। এই কারণে বেনজির ভুট্টো তখন যেটা বলেছিলেন, পরবর্তীকালে ইমরান খান একটা ইকুয়েশন দিয়েছিলেন, যেটা আপনি একটু আগে আপনি একটু আলাপ করছিলাম, যে উনি পাওয়ারে আসলে বাংলাদেশি প্রত্যর্পণ কিংবা আমাদের এখান থেকে বিহারি নেওয়া, এইসব বিষয় একটা যাকে বলে একটা সমাধান করবেন তিনি বলেছিলেন। এর বাইরে এই বিষয়টি পলিটিক্যাল ইস্যু কিন্তু কখনো হয়নি। আসলে এটা যেহেতু একদম রাষ্ট্রের ব্যাপার, আপনি দেখবেন যে কিছু আর্টিকেলে কিছু লেখা আছে, ওই যেটা আমি বলি যে দুর্ভাগ্য হলো অনেক ভালো ভালো কাজ আছে। বিহারিদের নিয়ে দেখবেন জগরুল হায়দারের একটা বই আছে, আপনি এটা দেখেছেন কিনা, একটি বই কিন্তু বেশ নামি বিহারিদের। হ্যাঁ, আপনি মানে এখনই আমি ভাবছিলাম যে আপনাকে বলবো যে জগরুল হায়দার সাহেবের বইটা আপনি যদি ইয়েতে ফেলেন, নিতে পারেন, যে বিহারিজ ইন বাংলাদেশ। হ্যাঁ, আপনি বিহারিজ ইন বাংলাদেশ লিখুন, এসে যাবে, বাই জগরুল হায়দার। আপনি কভার পেজটা দিতে পারবেন। এটা ম্যাকমিলান ইয়ে করেছে আর কি, পালগ্রেভ ম্যাকমিলান, যেটা সে ওরা এটা করেছিল বইটা। তাছাড়া খুব আর্টিকেল আছে। আমিও তো বললাম যে আমি যে ফ্ল্যাটে বসবাস করতাম, আমার লেফটে একটা বিহারি মেয়ে বসবাস করতো, আমার মাথার উপর তার আপন 2 বোন। কিন্তু দেখবেন বাঙালিদের মধ্যে একটা ফিশি কালচার আছে, এই একটু সাবধান থেকে, ওরা কিন্তু বিহারি, আমাকেও বলছে, নো ডাউট। সো দিস ইজ, মানে এই সব জায়গাগুলো থেকে মুক্ত না হলে তো ওরা তো আসলে আমাদের সোসাইটিতে, যেটাকে আমরা ইনক্লুশন বলছিলাম, ইনক্লুডেড হতে পারছে না। একটা সমাজের মধ্যেই তারা একটা ক্ষুদ্র সমাজ হিসেবে রয়ে গেছে। তাদের চলন বলন, তাদের পোশাক আশাক, তাদের খাদ্যাভ্যাস কিছুটা হলেও আমাদের মতো না। হ্যাঁ, তারা হয়তো ওই যে দেখবেন যে রুটি খাই বেশি, নান রুটি, ওই যে যত রকমের কাবাব, তবে আমাদের এইসব কাবাব গুলো এক হলো নবাবি কাবাব,
হ্যাঁ, একটা নবাবী কাবাব আর একটা কিন্তু বিহারি কাবাব। এখন নবাবী কাবাব আপনি পাবেন হলো পুরনো ঢাকায়, জি আমি জি বলি। আর টোটাল মিরপুরে যা জি মোহাম্মদপুরে পাবেন এটা নবাবী কাবাব না, এটা কিন্তু বিহারি কাবাব। হুম হুম ফ্রম দা উর্দু স্পোকেন জি পিপল। এইখানে রন্ধনের যে ব্যাপারটা ঘটে সেটা। তো আমার একটু একটা কথা মনে পড়লো যে করাচির নাম তো ছোটবেলা থেকে, বুদ্ধি হওয়ার পর থেকেই শুনতাম, এবং এই শহরটা সম্পর্কে আমার ধারণা ছিল যে পাকিস্তানের যেহেতু এত বিখ্যাত শহর, সো সম্ভবত খুবই উন্নত শহর হবে। তো আমার 2011 বা 12 সালের দিকে আমি একবার বার্সেলোনা থেকে তুরস্ক হয়ে, ইস্তাম্বুল হয়ে আসছিলাম। তখন করাচিতে আমার ট্রানজিট ছিল, ও আচ্ছা, আপনার এবং যাওয়া পুরো সময়টা, ফিক্স। হ্যাঁ হ্যাঁ, এবং সময়টা ছিল খুব দারুণ। সকাল 10:30 বা 11টা, আচ্ছা। একেবারে আলোক উজ্জ্বল, হ্যাঁ, দারুণ সিনারিও। সো বিমান নামার সময় এবং ওঠার সময় আমি চারপাশের চিত্রটা দেখে বেশ হতাশ হলাম, এবং আমি পরে জানলাম যে সেখানে নাকি বাংলাদেশির সংখ্যা, মানে পৃথিবীতে 10টা সিটি যেখানে সবচেয়ে বেশি বাঙালি বাঙালি বসবাস আছে করে, করাচ্ছি। তার অন্যতম হচ্ছে করাচি। হ্যাঁ, এবং সেখানে বহু জায়গায় আছে, যেমন চিটাগং কলোনি আছে, সেখানে কিন্তু বাংলা ভাষায় সাইনবোর্ড, হ্যাঁ, হ্যাঁ, ওদেরই সেখানে বাজার, ওদেরই। লোকজন বাংলা ভাষায় কথা বলছে। এমনকি ওখানে যে মাছের আড়তের ব্যবসাগুলো, এগুলো নাকি মোস্টলি ডমিনেটেড বাই বাঙালি। হ্যাঁ, এটা কারণ হচ্ছে পাকিস্তান, বাংলা আপনি জানেন তো স্পোকেন। বোধহয় যে পাকিস্তানিরা মানে যারা নেটিভ পাকিস্তানি, আপনি খেয়াল করবেন আমাদের ঢাকার হুম বিহারিরাও হুম কিন্তু তারা কিন্তু ফিশ খায় না, তারা কিন্তু মাছ খায় না। হুম। নেটিভ পাকিস্তানি তো মাছ খায় না তো। এবং এবং মাছের ব্যবসা বাঙালি করবে, এবং এবং মাছ খাওয়া যে গ্রুপ সেটাও বাঙালি হুম, ওইখানে। এবং ওরা ওরা পানি খেয়ে ভয় পায়, পানি খেয়ে ভয় হ্যাঁ, পায়, পানিকে ভয় পায়। যার আবার ফলে মাংস, অতিরিক্ত মাংস ফিশিং এ খায়। যায় না। মাংসের নানান রকমের বিষয় ওরা জানে তৈরি করতে। জি জি। মানে মাংস দিয়ে কত কি হতে পারে। হুম হুম, এবং এবং ঝোল এই জাতীয় তরকারি বাংলাদেশি খায় না। যারা গেছে, হ্যাঁ, তারা অধিকাংশ কিন্তু নৌপথে গেছেন বহু বছর আচ্ছা। আগে। ওই মাছ ধরতে ধরতে যাওয়া, বা সেখানে মাছের ব্যবসা পরিচালনা করার জন্য বাংলাদেশি শ্রমিক নিয়ে গেছে, এরকম ঘটনাও ঘটেছে। মানে বিজনেস পারপাস, হুম, এবং সেটা ফিশ রিলেটেড। তো সবকিছু জি। তবে সেই আঙ্গিক থেকে যদি বলি, তাহলে পাকিস্তানে যে বাংলাদেশিরা আটকা পড়া আছে, তারা কিন্তু অনেক মানবেতর জীবনযাপন করছে। কারণ সেখানে কিন্তু তাদের কোনো ন্যাশনাল আইডি কার্ড দেয়া হয় না। পাসপোর্টের তো প্রশ্নই ওঠে না। বাচ্চাদের স্কুলে ভর্তি করা, চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি হওয়া, প্রত্যেকটা ক্ষেত্রে ধাপে ধাপে তারা বিপদে পড়ে। এবং আসলে স্টেটলেসনেস ওয়ার্ক খুব খারাপ জিনিস তো। রাইট। ইভেন সেখানে তাদের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হয় বহু ক্ষেত্রে। মানে যদি ভালো পেইড জব হয়, তখন কিন্তু তার অফিসিয়াল ওয়ার্ক পারমিট লাগে। এখন আমি বললাম যেটা, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ধর্মীয়ভাবে সব মুসলিম, কিন্তু ওইখানে ধর্ম কিন্তু একীভূত হবার ক্ষেত্রে আহ, মৌলিক শক্তি হিসাবে কোনো কাজ করে নাই। এটা খুব বুঝতে হবে যে এরাও সব মুসলিম, আর সেটা কিন্তু একীভূত হতে সহায়তা করে নাই, সেটা কালচারাল কারণে। কারণ বাঙালিদের কালচার আর পাকিস্তানিদের কালচার তো একেবারেই আহ, মিলবে না। সেটা সেই শাড়ি থেকে শুরু করে আপনি যদি পুরুষের লুঙ্গি বলেন, কোনোখানেই মিলবে না। এবং তাদের ফুড হ্যাবিটের কারণেও তাদের মধ্যে জাতিগত, তারা তো এরিয়ানদের একটা শাখা পাকিস্তানিরা, ফলে একটা জাতিগত বিষয় আছে। এবং ওটার উপরে ভিত্তি করে তাদের যে লাইভলিহুড প্যাটার্ন, তার মধ্যে এই 1000 বছরে তারা তো একটা বিশেষ ধরনের জীবন জীবিকা পদ্ধতির মধ্যে থাকে। ফলে বাংলাদেশ থেকে যারা গিয়েছে আফটার 71 তাদের ব্যাক করার সুযোগ হয় নাই। কিছু লোক চলে এসেছিল, আর যারা আসে নাই তাদেরকে বলা হয়েছে পাকিস্তানপন্থী। তো ফলে বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের তো ওই জায়গায় ইন্টারেস্ট নেই। তারা কিন্তু এটা বলছে না যে ওইখানে 16 লক্ষ বাংলাদেশি আটকে আছে জি। বা বাঙালি আটকে আছে, ওদেরকে ফেরত নেওয়ার জন্য কোনো রাজনৈতিক দলেরই
কোনো কথা, কখনো দাবি, এজেন্ডা নেই, ছিল না। কারণ আমরা কখনো এটা বলি নাই যে আমাদের লোক ওখানে আটকে আছে। এটা একটা বড় কারণ কিন্তু, বুঝলেন? একটা জিনিস আমার মনে হয় এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় নতুন ভাবে আসে, সেটা হলো দেখুন, কোন একটা কালচার আর একটা কালচারকে ওইভাবে অ্যাবজর্ব করবে। আমরা হয়তো শুধু ভাবি যে হিন্দু মুসলিম দাঙ্গা হয়, আমরা শুধু ভাবি যে, আমরা 80-র দশকেই দেখেছি কিন্তু যে মুহাজির আন্দোলনটা পাকিস্তানে হয়েছে, সেখানে কিন্তু হিন্দু মুসলিম ব্যাপার ছিল না, মুসলিম টু মুসলিম, ভারতীয় এবং বাঙালি মুসলিম। ওই বললাম তো, আমার এখন নাম মনে পড়ে গেল, ওদের ওই নেতার নাম ছিল আলতাফ হোসেন, মুহাজিরদের নেতা, আর লোকাল মুসলিম। আপনি অনেক সময় আমরা ভাবি যে ধর্মের কারণেই এই দ্বন্দ্বগুলো হতে পারে, না, ভাষার কারণে হতে পারে এবং কালচারাল যে লিভিং প্যাটার্ন তার কারণেও সেটা হতে পারে। আসলে আসলে একটা গোষ্ঠী কখন নিজেকে কোথায় ওন করে আর সেই অনুযায়ী রিয়্যাক্ট করে, এইটা বোঝা খুব মুশকিল। যেমন খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান, এটা পড়তে গেলে বোঝা যায় যে মানুষ পরিস্থিতিতে কত নিষ্ঠুর হতে পারে। আমরা ছোটকালে কৃষ্ণচন্দ্রের গাদ্দার পড়েছি, বুঝলেন? খুশবন্ত সিং তো খুব পরে আসছে। আমরা যখন ছোটকালে গাদ্দার পড়েছি, এটা সিনেমাও তো হয়েছে কৃষ্ণচন্দ্র। তো কৃষ্ণচন্দ্রই প্রথম এই যে, বিশেষ করে এটা হলো পাঞ্জাব, মানে ইন্ডিয়ার ওই নর্দার্ন ইন্ডিয়া টু পাকিস্তান 47 এইখানে যেসব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেটার উপরে খুশবন্ত সিং লিখতেন। সরি, আমি কৃষ্ণচন্দ্রের কথা বলছি, যে কৃষ্ণচন্দ্রের অধিকাংশ বই ওর উপরে ছিল। আমরা যেন, আমার মনে আছে যে গাদ্দার পড়েছি, তখন খুব খারাপ লেগেছে যে আসলে এরকম করে ঘটনা ঘটে নাকি। মানে ব্যাপারটা অনেকটা এরকম, গাদ্দার কৃষ্ণচন্দ্র যে জায়গায় রেখেছে, যেখানে শেষ করেছেন, আপনাদের প্রজন্ম যখন খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান পড়ছে, এটা অনেকটাই ঠিক গাদ্দার যেখানে শেষ, খুশবন্ত ঠিক সেখানে শুরু করছেন। আমরা তার আগে কিন্তু গাদ্দারটা পড়েছি। হ্যাঁ, এই জন্য এটা খুব মানে দুর্ভাগ্যজনক বিষয় যে এই দুই বাংলায় যে পরিমাণ দুর্ভাগ্যজনক ঘটনা 47-এ ঘটেছে, পাঞ্জাবকে ভাগ করতে যে ওইখানে সেই ঘটনাটা অনেক 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 বেশি ঘটেছে। এক্ষেত্রে হ্যাঁ, আরেকটা মুভি আমাকে খুবই টাচ করেছিল, সেটা হচ্ছে ভাগ মিলকা ভাগ। হ্যাঁ, ভাগ মিলকা ভাগ তো খুব ফেমাস, প্রবাবলি আমিও একটু দেখেছি। হ্যাঁ, ওই প্রেক্ষিতটাকে দারুণ ভাবে তুলে ধরেছে। ওই যে ফারহান আমরা বুঝতে পারলাম যে আসলে আমি এই প্রসঙ্গে বলি, দর্শকরাও যদি চায় আপনাকে বলি, ফিরক বলে একটা সিনেমা আছে ইন্ডিয়াতে, বোম্বে, ফিরক। ওকে, এটা নাসিরউদ্দিন শাহ আছেন, এটা ওটা আছেন, এই একটা ফিল্ম আছে, দেখলে দেখতে পারবে যে আসলে দেশভাগ নিয়ে, মানে এটা আমাদের এদিকের না, ওদের ওইদিকে কি ঘটছিল সেটা। ট্রেন টু পাকিস্তানে তো ফিল্ম হয়েছে। আর ওই পার্টিশন বইটা পড়লে, আমরা জানি প্রথম যেটা যেদিন বলছিলাম যে পার্টিশন বই, যেটা ব্রিটিশ রাইটারের লেখা, ওটা যদি পড়ে তাহলে সেটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। কারণ উনি ব্রিটিশ আমলা ছিলেন, শোনেন, ওই পার্টিশন যার লেখা, এবং 47-এ ওনার পাঞ্জাবে দায়িত্ব ছিল, এবং উনি যে ভয়াবহতম বিষয়ের বর্ণনা দিয়েছেন, ওই বইটির উপরই একটা আলাপ হতে পারে। আপনি জানেন না, মানে সেটা অসাধারণ বলার তো সুযোগ নেই, সেটার ভয়াবহতম বিষয়। কিন্তু উনি ওখানে দায়িত্ব পালনরত ছিলেন, তখন দেখেছেন যে হিন্দু এবং মুসলিমরা তাদের মধ্যে কি ঘটেছে, বিশেষ করে পাঞ্জাবের মুসলিম এবং পাঞ্জাবের হিন্দুদের মধ্যে, ইভেন শিখদের মধ্যেও কি ঘটছে, ভয়াবহতম বিষয় সেটি। ওটা খুব সামনে আসে নাই, তবে এই বইটা এখন খুব পপুলার। মানে ওই পার্টিশন বইয়ের যিনি লেখক, আমি নামটা এখন বলতে পারছি না, এটা খুব উচিত আমাদেরও একদিন একটা আমরা তো কিছু বই আলোচনা করার কথা একটা ভেবে রেখেছি, আপনি উচিত এই বইটা নিয়ে আমাদের প্রথম দিকে আলোচনা করা। আমার বিশেষ করে আমরা যেসব আলোচনা করছি এখন, ভারত বাংলাদেশ বলেন, বাঙালিদের ওখানে আটকে পড়া, বিহারিদের এখানে আটকে থাকা, সব মিলিয়ে, আমি আপনিও যদি ওইসব জনগোষ্ঠীর মধ্যে পড়ে যেতাম, তার জীবনটা কেমন হতে পারত। হ্যাঁ, ওই হাওয়াই দ্বীপপুঞ্জের মতো অবস্থা, কিংবা আপনি যদি সেই মন্টিনিগ্রো ওইখানের চিত্র দেখেন। আমি তো পৃথিবীতে এত দেশে যে আপনার নাগরিকত্ব বহির্ভূত মানুষ বসবাস করে জানতামই না। ওই একটা বই পড়েছিলাম আমি, বাংলাতেই ঢাকাতে আছে, দেশহীন মানুষের কথা।
তখন দেখলাম যে পৃথিবীতে এত মানুষ আছে যে যাদের মধ্যে নাগরিকত্ব নেই, এবং নাগরিকত্ব না থাকা মানে আপনি যেগুলো বললেন, আপনি তো চিকিৎসা পাবেন না, নাগরিকত্ব নেই মানে আপনি স্কুলে যেতে পারবেন না, আপনি দুর্ভিক্ষ পীড়িত হলে সেই সরকারের কোনো দায় নেই যে আপনার বেবিকে খাবার দেবে, তাই না? ফলে ওইখানে মানবতর জীবন যাপনের মানে যত কিছু কষ্ট আছে সব কষ্টই তাদেরকে গ্রহণ করতে হয়। এসব কারণেই জাতিসংঘ ইউএনএইচসিআর ইভেন এই যে আইওএম এগুলো তৈরি করেছে, এবং তারা সাধ্যমতো তাদের সেই কাজগুলো করে, রেডক্রস তো ছিলই। এইভাবে চলছে আর কি এগুলো। ওকে, তো আপনি তো দক্ষিণ এশিয়া বিষয়ে নানা আশাবাদের কথা বলেন, এটা আমরা বুঝতে পারলাম যে ভালো কথা বলেছেন। সংশ্লিষ্ট দেশগুলোর ইন্টারনাল ইস্যু অথবা বাইলেটারাল ইস্যু, তাই না? তো এই ক্ষেত্রে বরফ সহজে গলবে না, এটা আমরা বুঝতে পারছি। তো আমরা পুরো সাউথ এশিয়ায় যদি সার্ক বা অন্যান্য যে এগ্রিমেন্ট গুলো আছে এইগুলোকে ফাংশনাল করতে পারি, এর কি কোনো প্রভাব এর উপরে পড়তে পারে? হ্যাঁ, আপনি যদি ভিসা ফ্রি সার্ক করেন তাহলে অন্তত সে রাষ্ট্র পরিবর্তন করবে না, তাই না? আপনি রাষ্ট্র পরিবর্তন দরকার নেই, সে অন্তত তার যে আত্মীয় পরিজন পূর্বপুরুষ তাদের সাথে মেলামেশা করার জন্য আসা যাওয়া করতে পারবে, ইউতে যেটা আছে সেটা যদি হয়। এমনিতে পলিটিক্যাল কমিটমেন্টটা খুব দরকার। এই যে দুটি বিষয় নিয়ে আজকে আমি আপনি কথা বলছি, এগুলো কিন্তু স্টেট লেভেলে কখনো কোনো কমিটমেন্টের মধ্যে নাই। আপনি ভালো একটা প্রসঙ্গ তুলেছেন এই বিষয়টি। সেটা বিহারিদের নিয়ে কিছুটা থাকলেও আপনি করাচির বাংলাদেশিদের নিয়ে তেমন কোনো কিছুই নাই। আমরা এটা নিয়ে আমরা হয়তো স্বীকারই করছি না যে ওইগুলো আমাদের দেশের মানুষ, যেহেতু তারা দেশ স্বাধীনতার সময় ওখানে ছিল, ফলে আমরা মনেই করি যে তারা ওই পাকিস্তান বিষয়টাকে সমর্থন দিয়েছিল এবং তারা ব্যাক করে নাই, এবং তাদের তরফ থেকে হয়তো ওই একটা আন্দোলন বা দাবি ওঠে নাই যে আমাদের বাংলাদেশে ফেরত পাঠান ওর ভেতরে। এইসব কারণে এগুলো লিডারশিপেরও ব্যাপার। দেখা যাবে যে হয়তো আরো যেহেতু 16 লাখ ভোট ওখানে আছে, যদি তারা রাজনৈতিক নেতৃত্বের ভেতরে প্রবেশ করতে পারে তাহলে কখনো সেটা হতে পারে। তাছাড়া এমনি আপনি সার্ক আমব্রেলার মধ্যে যেসব চুক্তি এটা ওটা আমাদের হয়ে আছে তার মধ্যে কিন্তু এই বিষয়টি আসে নাই। এমনকি ভুটানিদের নিয়ে যেসব ভুটানিরা নেপালের মধ্যে থাকে, দেখবেন যে ভুটিয়া বলে ওখানে একটা পদবি আছে, ভুটিয়া, দে আর ফ্রম ভুটান, এবং তারা ইন্ডিয়ার ইনসাইড ছিল, এখান থেকে মানে ইনফিল্ট্রেট করা হয়েছে ইনসাইড নেপাল, ওদের টাইটেল হলো ভুটিয়া। তো নেপাল বলে ওরা আমাদের না, ওরা হলো ভুটানের। ওইখানে নেপালের মধ্যেও কিন্তু ঠেলাঠেলি আছে আমাদের বিহারিদের মতো, কিন্তু তারা বাট দে আর নট দা ওই টাইপের পপুলেশন না, অ্যাকালচারেশনটা হয় নাই, মানে আপনার সোসাইটি এতটা এনাবল না যে সোসাইটি তাদেরকে অ্যাবজর্ব করে নাই, যারা দোজ আর দ্য মেজর পিপল। ওকে, কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইন্ডিয়াতে কিন্তু বিভিন্ন কমিউনিটির মধ্য থেকে সেইভাবে লিডারশিপ গ্রো করে এবং তারা তাদের সিটিজেন রাইটস এর ক্ষেত্রে বেশ ভোকাল হয় এবং মিডিয়াতেও ভালো তারা সাপোর্ট পায় এবং তাদের পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন থাকে, এটা হয়। তো এই যে কিছুক্ষণ আগে আমি আপনাকে দেখালাম যে পাকিস্তানে আটকে পড়া 30 লাখ, এটা যদি রেকর্ডেড হয় বাস্তবে হয়তো আরো বেশি। বিবিসি বলছে তাদের তো একটা ডকুমেন্টারি করে অনেক হিসাব নিকাশ করে অনেক সময় নিয়ে, আমরা তো 16 লাখের কথা বলছি, তারা বলছে 30 লাখ। এটা রিসেন্ট রিপোর্ট। তো তাহলে এত বিপুল সংখ্যক মানুষের মধ্য থেকে তাদের লিডারশিপ গ্রো করছে না কেন? মানে সংকটটা কোথায়? না, ভারতের অভ্যন্তরে যে লিডারশিপটা আসে সেটা দেখবেন, সেটা কিন্তু রিলিজিয়নের মানে অন্য একটি রিলিজিয়নের ভেতর থেকে যত না আসে, তাদের যেহেতু ওদের বর্ণ প্রথা, তো বর্ণ প্রথার বিভিন্ন জায়গা থেকে কখনো কখনো আসে। যেমন প্যাটেলরা একটা আন্দোলন করলো, প্যাটেল ওই যে ইয়াং ছেলেটা, তারা একটা আন্দোলন করলো গুজরাটের ওইখানে, প্যাটেলরা করলো। তারপরে দেখা যাবে যে এখন
মোদিজি বাংলাদেশি ভোট করতে এসেছিলেন একটা গ্রুপের ভোট নেওয়ার জন্য, যেটি ওয়েস্ট বেঙ্গলে বলা হচ্ছে যে ভোট তারাই নিয়ন্ত্রণ করে। এই যে গ্রুপটি, যাদেরকে শিডিউল কাস্ট বলে, তাদেরকে এখন অন্য একটা ভাষায় তারা নিজেদের পরিচয় দেয়। তারা বলে যে এখানে 1% 2% আছে ব্রাহ্মণ, অল আর উই, সো পাওয়ার আমরা কেন প্র্যাকটিস করব না, ঠিক আছে। সো সেই জায়গা থেকে একটা বিষয় তাদের, কারণ ওইখানে কিন্তু আপনার রিলিজিয়নের ট্যাগ লাগিয়ে দিয়ে তাকে অবরুদ্ধ করার সুযোগ নেই। সে সোশ্যালি এক্সপ্লয়েটেড, পলিটিক্যালি সে অপরচুনিটি গুলো পাচ্ছে না, রাষ্ট্রীয় সুবিধাগুলো পাচ্ছে না, তখন তারা তাদের ভয়েসটা রেইজ করছে, কিন্তু তারা কিন্তু সংখ্যায় খুব কম না। আর ওইখানে প্যাটেলরা এমনিতেই আপনার উচ্চ, ওদের যে রিলিজিয়াস যে হাইরার্কি, সেখানে তারা একটু উপরের দিকেই আছে ওইখানে। কারণ আমেরিকাতে যেসব প্যাটেলরা আছে আমি জানি যে তারা বেশ উঁচু মার্গের, মানে রিলিজিয়াসলি তারা বেশ উঁচু মার্গের, সেটা এই তো। আর ওইখানে যেটা আপনি বললেন মুহাজির আন্দোলনটা কিন্তু হয়েছিল, কিন্তু পাকিস্তান মুহাজির আন্দোলনটা আমি বলবো যে আমার মনে আছে তখন বয়স তো আমার বেশ কম, আমি তখন মুহাজির আন্দোলন, আলতাফ হোসেন তাদের নেতা, অনেক হলো, এবং সেখানে একটা ছোটখাটো রাইট মতো হয়েছে, তারপরে একটু ব্রুটালি সেটাকে তারা করেছে, কন্ট্রোল করেছে মুহাজির আন্দোলনকে। কারণ নির্বাচনে ওই বললাম যে যে বিষয়টি ঘটে থাকে, এখন লিডারশিপটা কেন আসছে না পাকিস্তানের দিকে আপনি তাকিয়ে দেখেন যে, আমি বাঙালিদের লিডারশিপ কেন বলবো, আমি যদি ওই পাকিস্তানের কথা বলি, আপনি পাকিস্তানে হাসান হাক্কানি বলে বিখ্যাত একজন পণ্ডিত আছেন, বিশ্বময় সেলিব্রেটেড, পাকিস্তানে যদি কথা বলেন তাহলে আমার এই মুহূর্তে 3টে বইয়ের কথা মনে পড়লো। হাসান হাক্কানি ডেইলি স্টারে লিখতেন, তার একটা বই আছে ফ্রম মিলিটারি টু মস্ক, শোনেন আমি আপনাকে এটা মানে বিশ্বময় সেলিব্রেটেড বই। পাকিস্তানকে বুঝতে হলে হাসান হাক্কানি বেনজির ভুট্টোর চিফ অ্যাডভাইজার ছিলেন, এবং তিনি পররাষ্ট্র বিষয়ক বহু বড় বড় পদে ছিলেন। শেষ বয়সে তিনি আমেরিকাতেই একটা ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো ছিলেন, আমেরিকান ইনস্টিটিউটের, মানে এবং এই ফরেন পলিসি রিলেটেড, এবং সেইখানেই হাসান হাক্কানি মারা যান। আমি হাক্কানির বেশ কিছু বইপত্র পড়ি, যেহেতু উনি খুব ওয়ার্ল্ডে সেলিব্রেটেড। এই একটা, আপনি ক্রিস্টিন আলম যে ওয়েটিং ফর আল্লাহ বইটা লিখেছে, সেটা নট অনলি অন দা আফগানিস্তান, খেয়াল করেন, উনি বইটি লিখেছেন কিন্তু বেনজির ভুট্টোর সাথে থেকেই ঘোরাঘুরি করছেন উনি তখন, এবং উনি তখন 21 ইয়ার্স ওল্ড, আমার যতটুকু মনে পড়ছে, যে ফিনান্সিয়াল টাইমসের লন্ডনের উনি এখানে এসেছিলেন ইন্টার্নশিপ করতে ওই ওয়ারের উপরে। হ্যাঁ, আমি একটু বলে নেই, ওইগুলো দেখলে আপনি ওদের ফ্যাব্রিকেশনটা দেখবেন। এবং ফাইনালি আমি যে বইটা বারবার পড়েছি, সেটা হলো বেনজির ভুট্টোর একটা বিখ্যাত বই আছে, দ্য ডটার অফ দ্য ইস্ট। জি জি, এটা পড়েছি। হ্যাঁ, যেটা দ্বিতীয় খণ্ডটি বের হওয়ার কথা ছিল, উনি মারা গেলেন। তো ডটার অফ দ্য ইস্টে আপনি দেখবেন যে তাদের যে পলিটিক্যাল যে মানে ফ্যাব্রিকেশনটা, হ্যাঁ, এবং পাকিস্তানে কিন্তু আরেকজন খুব ভালো, মানে তারিক আলী, হ্যাঁ মনে পড়লো নামটা, তারিক আলী। তারিক আলী কিন্তু গ্লোবালি খুব সেলিব্রেটেড একাডেমিশিয়ান, আমেরিকাতে থাকেন এই ভদ্রলোক। তো উনার খুব ভালো কিছু বইপত্র পাকিস্তানের উপরে আছে। আপনি দেখেন যে ইমরান খানের মতো মানুষ একটা নতুন মানে একটা নতুন ধারণা, একটা চেতনা ইয়োধদের মধ্যে উনি সঞ্চারিত করতে পেরেছেন, একটা নতুন ধরনের, তাদের পাকিস্তান নতুন ধরনের করবেন। তো সে ওই যে মিলিটারি টু মস্ক অসাধারণ নাম দিয়েছেন হাসান হাক্কানি। ফলে হয়েছে যে আপনি তো কোনো সরকারি মূলধারার যেসব রাজনীতিবিদ, তারাই তো কোনো সরকারই আপনার শেষ করতে পারে না তাদের মূল এরিয়াগুলো। তাই যারা মূলধারার রাজনীতিতে নেই, তাদের পক্ষে নতুন একটি দল করে সেইখানে এটা করা কঠিন। যেমন মুহাজির আন্দোলনকে ওরা কিন্তু মূলত একটা ট্যাগ দিয়েছিল যে এটি ইনফ্লুয়েন্সড বাই ইন্ডিয়ান র, ওরা এটা ট্যাগ দিয়েছিল যে করাচিকে অস্থির করা, পাকিস্তানকে অস্থির করার জন্য। ওরা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলে নাই, ওরা বলেছিল যে এটা একটা ইন্ডিয়ান এজেন্ডা, কাশ্মীর নিয়ে যেটা ঘটছে, ওরা আমাদের ভেতরে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। সো দিস আর দ্য সিচুয়েশন। এই জন্য, তবে আপনি যেটা বললেন লিডারশিপ গ্রো করবে না তা না, আপনার যদি এডুকেশন আসে ওই পপুলেশনের মধ্যে, এটা যদি 30 লাখ হয়ে থাকে, আনডাউটেডলি দেখবেন যে, তবে আমি যতটুকু আমি নাম পাই নাই, যতটুকু জানি যে পাকিস্তানে এখন বাঙালি 2 জন অথবা এরকম 3 জন পার্লামেন্ট মেম্বার আছে, কিন্তু পাকিস্তানে। ফলে
আরেকটা জেনারেশন লাগবে, আপনাকে তো লেখাপড়া করতে হবে, আপনাকে তো মূল স্রোতে যে কথা বলার মতো যোগ্যতা অর্জন করতে হবে, রাইট। আপনাকে তো ওই রকম ব্যুরোক্রেসির ভেতরে পদে যেতে হবে, তাই না? আর এমনি পাঞ্জাবিদের সাথে, যারা পাঞ্জাবের লোক আর কি, তাদের সাথে রাজনীতি করাটা কিন্তু খুব টাফ আনডাউটেডলি। কারণ এই পাঞ্জাব আর সিন্ধ এই দ্বন্দ্বের কারণেই কিন্তু এই বেনজির ভুট্টো পরিবারের কপালে কিন্তু এত কিছু। জি জি, না ওইটা আমাদের ব্যুরোক্র্যাটদের লেখা পড়লে বোঝা যায়, যেমন আকবর আলী খান অথবা আশরাফুদ্দৌলা, ওনাদের লেখা পড়লে বোঝা যায় যে ওনারা ওদের সাথে ট্রেনিং করার সময়, চাকরি করার সময় কত রকমের ভোগান্তিতে পড়তেন, এবং বড় সংকটটা হতো অ্যাটিটিউডের। হ্যাঁ, তারা আসলে অন্যদের প্রতি যে অ্যাটিটিউড শো করে, এইটাই একটা বড় চ্যালেঞ্জ মিলেমিশে কাজ হ্যাঁ, করার আইয়ুব ক্ষেত্রে। খানকে তো একটা বই লিখতে হলো, যে লিখলো না যে শত্রু নাই বন্ধু, সে তো বই লিখলো। আইয়ুব খান একটা বই লিখেছে, ওই যে ক্ষমতায় থাকার পরে, যে বাংলাদেশিরা, যেটা বললেন আপনি, এটা সেনাবাহিনীর আমলারা তো আমাদের সর্বোচ্চ পদ ছিল কর্নেল উসমানীর কর্নেল। তো এখন আপনি এত বাঙালি মেজর জেনারেল কোথায় পেতেন দেশ স্বাধীন না হলে? ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন সবই তারা, সবই। আপনি অন্যান্য ইউনিভার্সিটিতে উর্দু ভাষাভাষীরাই বেশি কিন্তু শিক্ষক ছিলেন। ফলে ওই যে বলা হয় না, বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর বিকাশে বাংলাদেশ স্বাধীন না হলে তো দেখা যাবে একটু আপার মিডল ক্লাস এভাবে কিন্তু আপনার বিকশিত হতো না। হ্যাঁ, ফলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে সোশ্যাল ইন্টিগ্রেশনে আমরা বিহারীদের যেমন ইনক্লুড করতে পারি না, অ্যাজ ওয়েল ওইখানে বাঙালিরা। আর ওইটা আমি দেখেছি আমাদের মিডিয়াতে চর্চা কম, পাকিস্তানের বাঙালিদের নিয়ে। আমার তো মনে হয় না যে আমাদের কোনো টেলিভিশন চ্যানেল কখনো খুব একটা ভালো টক শো করেছে, অথবা টক শো একটা আলোচনাই করেছে, ডায়ালগ করছে, আমি শুনি নাই। না না, এখন ওই যে ইউটিউবাররা তাদের নিজেদের কিউরিওসিটি থেকে মাঝে মধ্যে করে। না, কিউরিওসিটি না, ওইখানে ঘটেছে কি জানেন তো, আমি বলি, যেমন আমার সাথে যখন পিএইচডি করেন একজন মেয়েকে আমি জানি, আর ওর আত্মীয় স্বজন পাকিস্তানে থাকে, মানে ওর ভাইটাই পাকিস্তানে ওই সময় আটকা পড়েছিল, তারা ফেরে নাই। তো উনি যেতেন, মানে ব্যাপারটা এরকম, মানে কারো আত্মীয় থাকলে, এবং সেটা যদি আপনার ব্লাড কানেক্টেড হয়, উনি তো যাবেনই। হয়তো তখন বাঁকা ভাবে দেখা হয়েছে, পাকিস্তানে যাচ্ছে কেন, বাট ওনার তো উপায় নাই, ওনার তো পাসপোর্ট পাকিস্তানে, উনি বাংলাদেশি, ভাই থাকে সেখানে। ওরকম যাদের ওখানে আটকা পড়েছে আত্মীয় স্বজন আমাদের এখানে, তারা কিন্তু করাচিতে যায়, করাচি হোক সেটা। এখন সমাধানটা, আপনার ওই কথাটা গুরুত্বপূর্ণ, যে সমাধানটা সার্ক আমব্রেলার মধ্য দিয়েও একটা হতে পারে কিনা। আমরা তো ইদানিংকালে দৃষ্টিভঙ্গিগত ভাবে ভাবছিলাম যে মানুষজন শিক্ষিত হচ্ছে, মানে আমি মাঝে মাঝে বলি যে এই শিক্ষা দিয়ে আমাদের কি লাভ হলো? এই শিক্ষা যত বেড়েছে, ক্রাইম তত বেড়েছে। এই শিক্ষা যত বেড়েছে, বেকারত্ব তত বেড়েছে। এই শিক্ষা যত বেড়েছে, যত রকমের আমি যদি বলি, যেটাকে ভাউ বলে আর কি, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, শিক্ষার হার বেড়েছে, তার থেকে উইমেনের উপরে ভায়োলেন্স অনেক বেশি বেড়েছে। যত শিক্ষিত মানুষ আমরা হয়েছি, ঘুষখোরের সংখ্যা তত বেড়েছে, করাপশন তত বেড়েছে। তাহলে এই শিক্ষাটা আসলে কি শিক্ষা, তাই না? মানে দৃষ্টিভঙ্গিটা যদি ওই জায়গাতে থাকে আমাদের আর কি, তাহলে আপনি এরকম একটা ওপেন সুন্দর সমাজ আপনার জন্য আমি ভাববো। আচ্ছা, আমরা মূল আলোচনা থেকে দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমি শেষের দিকে একটু বলি যে আমাদের বর্ডার দক্ষিণে আরেকটা বড় ইস্যু আছে, যেখানে জনসম্প্রীতি খুবই খুবই দরকার। এই আপনি বলবেন? মানে আপনি রোহিঙ্গাদের কথা বলছেন, তাই তো? মানে আমাদের মধ্যে, মানে এটা তো আন্তর্জাতিকভাবে এত বেশি আলোচিত, এবং অনেকদিন তো হয়েও গেল আমাদের এখানে রোহিঙ্গা রয়েছে, এবং রোহিঙ্গা নিয়ে তো আপনি জানেন যে মানে সারা বিশ্বের, মানে আমার মনে হয় না কোনো এ ধরনের, যারা উচ্ছেদের শিকার হয়েছে তার মূল দেশ থেকে, বৈশ্বিক সমর্থন এত বেশি পেয়েছে, খুব কম জনগোষ্ঠী আছে রোহিঙ্গারা যে পরিমাণ পেয়েছে। কারণ 100-র বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কক্সবাজারে কাজ করত রোহিঙ্গাদের এইখানে। আমার মনে হয় যে রোহিঙ্গা নিয়ে আমাদের আরেকটা আলোচনা হতে পারে, বাট খুব সংক্ষেপে যেটা বলা যেতে পারে সেটা হলো, মানে আমার কাছে এখনো পর্যন্ত রোহিঙ্গারা যখন ধরেন আসবে এরকম অবস্থা, ওদের ইনসাইডে যখন টেনশনটা ওই লেভেলে, এবং
বাইরে থেকে বলা হচ্ছে যে বার্মার সামরিক জান্তারা রোহিঙ্গাদের হত্যা করছে, এবং যে ধরনের হয় যুদ্ধের ময়দানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠীর উপরে যে ধরনের অত্যাচার হয় সেগুলো হচ্ছে সেখানে, এবং সেখানে রেপ নিয়েও বলা হয়েছিল তখন অনেক কিছুই। তখন কফি আনান ছিলেন, মানে কফি আনান তখন সদ্য জাতিসংঘের মহাসচিব পদ থেকে গিয়েছেন। তখন কফি আনানকে আনান কমিশন গঠন করা হয়। তো আমি যদি সাম্প্রতিক অতীতে গত 10 বছর 20 বছরের মধ্যে কোনো ইন্টারন্যাশনাল ডকুমেন্ট পড়ে থাকি যেটি অসাধারণ সুন্দর, একটা 25 পৃষ্ঠার, সেটা আনান কমিশনের রিপোর্ট। কফি আনানকে অং সান সু চি নিজেই দায়িত্ব দিয়েছিলেন, এবং আমি এখনো মনে করি ওইখানে যা কিছু সমস্যা, মানে এই সমস্যাটির যা কিছু সমাধান আনান কমিশনের রিপোর্টে যা আছে, এবং আমি তখন যেহেতু ওটা ইংরেজিতে আছে, আমি তখন একটি জাতীয় দৈনিকে আনান কমিশনের রিপোর্টটাকে ভিত্তি করে আমি একটা লেখাও দিয়েছিলাম। হ্যাঁ, আপনি আমাকে পাঠিয়েছিলেন, আমি পড়েছিলাম রিপোর্টটা। হ্যাঁ, ওই যে দক্ষিণ এশীয় বাংলাদেশ বলে আমার ওই বইয়ে আমি ওইটা একটা জায়গায় আমি দিয়েও রেখেছি, কারণ তখন যে খাটাখাটিটা করেছিলাম অনেক পরে গেলে তো আর মনে থাকে না, এটি সেই বইয়ে ওইটা দেওয়া আছে দক্ষিণ এশীয় বাংলাদেশে। তো আনান কমিশনের রিপোর্টে যা কিছু বলা হয়েছে সেখানেই সব, মানে পুরো বললাম না যে আপনি ডকুমেন্টটা যারা আজকে আমাদের শুনছে, আমি অনুরোধ করব তারা যদি আনান কমিশনের রিপোর্টটা ইংরেজি শুধু গুগলে লেখে পেয়ে যাবে, তখন আমাদের পেতে কষ্ট হয়েছে। এবং একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্টে তো অসাধারণ হয়, সেখানে সমস্ত গাইডলাইন দেওয়া আছে, এবং সেটা ফলো করলে এই সমস্যাটা সমাধান হতে পারে। তাছাড়া আমার তো মনে হয়নি এখন পর্যন্ত বাংলাদেশ মায়ানমারের কোনো সামরিক জান্তার সাথে সরাসরি বসতে পেরেছে। পররাষ্ট্রমন্ত্রী লেভেলে একবার বৈঠক হয়েছিল, কিন্তু ওদের দেশটা যারা চালায় তাদের সাথে আমরা ডিরেক্ট কিন্তু বসতে পারি নাই। হ্যাঁ, এবং যে কোনো বুদ্ধি করেই হোক, এবং আপনার শুনে ভালো লাগবে যে তখন কিন্তু অং সান সু চি ওখানে কিন্তু আছেন, কিন্তু ইনসাইড ওই মায়ানমারে আসছেন উনি। আসলে ওকে তো ওই আটকিয়েছে ওইটা বলে যে তার হাজবেন্ড ব্রিটিশ। আমার খুব, আমি আপনাকে প্রস্তাব করব, আপনি যদি একটু কষ্ট করেন, আনান কমিশনের রিপোর্টটা আলাপ হওয়া দরকার। আসলে এই কারণে যে একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট কেমন হয়, এর জন্য 500 পৃষ্ঠার দরকার নেই। যেমন 9/11 কমিশন রিপোর্ট, প্রসঙ্গক্রমে আপনাকে আমি বলি, 9/11 কমিশন রিপোর্ট হচ্ছে টুইন টাওয়ার ভাঙার অব্যবহিত পরেই আমেরিকান সরকার রিটায়ার্ড জাজদের দিয়ে এটা গঠন করেন, একজন রিটায়ার্ড চিফ জাজকে দিয়ে এটা গঠন করেছিলেন, এবং সেটা 498 এরকম পেজের একটা রিপোর্ট, আমার মানে 500-এ যায় নাই, অথবা 478 এরকম একটা রিপোর্ট। কিন্তু তো রিপোর্টটি আমার কাছে তখনই ছিল, আমি পুরো রিপোর্টটাই পড়েছিলাম যে আসলে আমেরিকান সরকার তার লোকজন যে রিপোর্ট করে সেই রিপোর্টটা কেমন হয়। তখন আমেরিকার আবেগটা বোঝেন, কিন্তু টুইন টাওয়ার ভেঙেছে, তাই না? আপনি আশ্চর্য হবেন যে টোটাল রিপোর্টের কোথাও লেখা নেই যে ওসামা বিন লাদেন কিংবা এরকম কোন গোষ্ঠী এই টুইন টাওয়ার ধ্বংস করেছে। আপনি আশ্চর্য হবেন, এই সাহস আমাদের মতো দেশ হলে যে সরকার থাকে তার মতের বিরুদ্ধে আপনি দিতে পারবেন? বলা হয়েছে যে ফার্দার রিসার্চ দরকার, ব্যাপকভাবে করা দরকার, এখনই এগুলো বলা সম্ভব নয়, এই ধরনের কোনো নমুনা নেই, এবং এই কথা এই কমিশন বলতে পারে না যেটা তারা ধ্বংস করেছে। বইটি আমার কাছে আছে, এবং আমি রিপিটেডলি মানে 9/11 কমিশন রিপোর্ট পড়েছি। তো ফলে কিছু রিপোর্ট নিয়ে, যেমন সিমলা চুক্তি, আমরা খুব বলি কি সিমলা চুক্তি, যেমন না জানার কিছু কুফল আছে। আমি শেষ করবো, আপনাকে এই তথ্যটা দেই, খুব গুরুত্বপূর্ণ যারা আজকে এটা শুনবেন। আমি বাংলাদেশের অত্যন্ত দায়িত্বশীল লোকের টকশই বলতে শুনেছি, ভারত যদি পাকিস্তানের সাথে সিন্ধু নদীর পানি সুন্দরভাবে বন্টন করতে পারে, তাহলে আমরা কেন ভারতের সাথে গঙ্গা তিস্তার পানি সুন্দরভাবে একটা চুক্তি করতে পারছি না? এটা কিন্তু আমি বলা শুনেছি, খেয়াল করেন। উনি এটা জানেনই না যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি নিয়ে যে ফয়সালাটা হয়েছিল, এখনো পর্যন্ত দুটো দেশ মেনে চলে, সেটা ট্রাইল্যাটারাল ছিল, সেটি ঘটিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। তখন ইন্ডিয়ার ওয়ার্ল্ড ব্যাংকের কাছে টাকা দরকার ছিল, ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল এই সমস্যাটি সমাধান করতে হবে, এবং ওয়ার্ল্ড ব্যাংক ওইখানে ঘটকালি করেছিল। মানে নেগোশিয়েটর ছিল থার্ড পার্টি। আমি একটু বলি, নেগোশিয়েটর থার্ড পার্টি ছিল বলে ভারত এই উপমহাদেশে একমাত্র সিন্ধু নদীর জলবন্টন নিয়ে সঠিক
মানে সমস্যার সমাধান যেমনই হোক, দুই দেশের মধ্যে সিন্ধু নদীর জলবন্টন নিয়ে পলিটিক্সটা শেষ হয়ে গেছিল, এবং সেটা তারা এখনো মেনে চলে। নেপাল মহাকালী নদী নিয়ে যেটি করতে পারে না ইন্ডিয়ার সাথে, বাংলাদেশ 53টা বাদ দেন, তিস্তা, আপনি যে শহরে বাস করেন আপনার পাশে যেটা টিপাইমুখ, এবং আমি যে শহরে লেখাপড়া করেছি রাজশাহীতে, সেইখানে যে ফারাক্কা, এই তিনটের কথাও যদি বলেন, আমরা সমস্যার সমাধান কেন করতে পারি না? যারা টকশই আসে, আমি অনুরোধ করবো যে জল নিয়ে কথা বলতে হলে একটু বইপত্র পড়ে যেন। আমরা পারি নাই, নেপাল পারে নাই, এটা বাইল্যাটারাল বলে। কাশ্মীর এবং ইন্ডিয়ার মধ্যে সিন্ধু নদী নিয়ে এই পানির সমস্যার সমাধানটা হয়েছে, এটা ট্রাইল্যাটারাল ছিল বলে। এবং সেইখানে সেই চুক্তি আমার কাছে রয়েছে, তো মানে আমার ওই রিসার্চ পেপারে, তো ওই বইয়ে আমি তো অ্যানেক্সে দিয়েছি, বামে ফিল্ড মার্শাল আইয়ুব খানের সই, ডাইনে জওহরলাল নেহরুর সই। ওই জন্য বলে তুমি এই কথা জাতিসংঘে তুলতে পারবে না, কারণ এটা বাইল্যাটারাল। আপনি এটা মাল্টিল্যাটারাল করেন, ইন্ডিয়া নিজেও বেনিফিটেড হবে। আমি তো বারবার বলছি, এখন ইন্ডিয়া কেন বলছে যে চীন কেন ব্রহ্মপুত্রের উৎস মুখে বাদ দেবে? আরে বাবা, তুমি আজকে কথা বলছো কেন? এখন মনে পড়ছে বড় নাকি যে চীন কেন উৎস মুখে বাদ দেবে? চীন তো পানি ডাইভার্ট করে নিয়ে চলে যাচ্ছে ব্রহ্মপুত্র উৎস মুখ থেকে, ইন্ডিয়া এখন পানি কম আসছে। এখন তো তোমার ট্রাইল্যাটারাল বললে আর হবে না, কিন্তু বারবার যখন এটা ট্রাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল বলা হয়েছে, তাহলে ইন্ডিয়া আজকে বেনিফিটেড হতে পারতো না? এই জন্য আমি বলছি যে শিক্ষিত মানুষজন, আমার খুব দুঃখ, আপনি বলেন যে কেন রংপুর বিশ্ববিদ্যালয়ে একটা রিভার স্টাডিজ থাকবে না, ইনস্টিটিউট অফ রিভার স্টাডিজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না? রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রংপুর বিশ্ববিদ্যালয়ে আমি আপনি পার্সোনালি জানি, যেটা আপনি বলেন যে কিছু সাবজেক্ট ওখানে খোলা হয়, কেন খোলা হয়? অসাধারণ একটা শব্দ আপনি প্রয়োগ করেছিলেন, তাই না? আমরা না বলি, না না, সেই শব্দটি না বলি, কিন্তু যে দুটি শহর দিয়ে আমার বাংলাদেশের লাইফ লাইন এসছে, এই নদীগুলোকে লাইফ লাইন বলা হয়, সেটা স্টাডি করবার জন্য আমার বাংলাদেশের কতিপয় ব্যক্তির উপরে নির্ভর করতে হয়। আমার কোনো ইনস্টিটিউট নাই। ফরিদপুরে একটা রিভার ইনস্টিটিউট আছে, আমি 3বার গিয়েছি, আমি জীবনেও আমি গেছি, কই কর্তা ব্যক্তি কই না, উনি ঢাকায়। ছাগল চড়ছে, ভেড়া চড়ছে, এ চলছে, সে চলছে, বিশাল একটা ক্যাম্পাস, একটা ইউনিভার্সিটি হতে পারে। এত সুন্দর ক্যাম্পাস না ফরিদপুরের রিভার ইনস্টিটিউট, নদী গবেষণা কেন্দ্র যেটা, হ্যাঁ, একটা আমি ঢুকেই বলছি এটা তো বিশ্ববিদ্যালয় করা যায়, এতখানি জমি ফেলে রেখে কি লাভ? অফকোর্স। কিন্তু আমাদের ইউনিভার্সিটি গুলো নিজেরাও জানে না যে আমার কোন সাবজেক্ট খোলা উচিত। ওই দিন বললাম বর্ডার স্টাডিজ বলে কোনো আমার কিছু নাই, আমি 4000 কিলোমিটার বর্ডার নিয়ে বসে আছি। ইভেন আমি আপনাকে বলি, ঢাকা ইউনিভার্সিটি জাপান এম্বাসির অর্থনৈতিক সহায়তায় জাপান স্টাডিজ খুলছিল, খেয়াল করেন। টোটাল বাংলাদেশে কোথাও কিন্তু আপনার ইন্ডিয়ান স্টাডিজ নেই, মানে ইউ ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন ইনসাইড ইউর ওন পকেট অন ইন্ডিয়া। আপনি ইন্ডিয়া নিয়ে কথা বলতে হলে কিছু ব্যক্তির উপরে নির্ভর করেন, আমি নাম বলছি না যারা টকশোয় আসে, হোয়াই আপনি ব্যক্তির উপর নির্ভর করবেন কেন? আপনি নির্ভর করবেন একটা ইনস্টিটিউটের গবেষণার উপরে, সে কি বলছে সেটা অনেক অবজেক্টিভ হবে, তাই না? সো আপনি পলিসি লেভেলে যদি এই ভাবনাগুলোকে ওইভাবে না আনেন, তাহলে আপনি একটা উন্নত, সুন্দর এবং আধুনিক একটি দেশ এটা ভাববেন কি করবে? আর সাউথ এশিয়ায় বা ভাববেন কি করে? মায়ানমার রোহিঙ্গা ইস্যু নিয়ে একদিন কথা বলবো, ডিটেইলি বলবো। তো এবং আনান কমিশনের রিপোর্ট নিয়ে শুরু হবে, আমি আপনাকে বলবো। আমি আনান কমিশনের রিপোর্ট প্রিন্ট নিয়ে আসবো, পড়েছি, আরেকবার দেখবো। তো আমরা ইউনিভার্সিটিতে পড়াকালে অং সান সুচির একটা বই বেরিয়েছিল, দ্য ভয়েস অফ হোপ। ভয়েস অফ হোপ, ঠিক। তো বইটা খুব মুগ্ধ হয়ে পড়েছিলাম ইউনিভার্সিটিতে পড়াকালেই। তো আমরাও আশাবাদ নিয়েই শেষ করি আজকের মতো। ভালো হয়েছে, লিংক করতে পেরেছেন, ধন্যবাদ। অফকোর্স অফকোর্স, ভালো কিছুর আশা করি, আশাতেই তো মানুষ বাঁচে। বাকিটা সময়, পরিস্থিতি এবং সাউথ এশিয়ার লিডারশিপ, তারা আসলে ঠিক করবে এর গতিপথ।